গণভোট নিয়ে যারা সমালোচনা করছেন তাদের জানার পরিধি কম বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, পুরো পৃথিবীতে সরকার গণভোট নিয়ে পক্ষ নেয়, কখনো হ্যাঁ পক্ষ নেয়, কখনো না। বেলা 11টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আসেন তিনি। এরপর তিনি আখাউড়ার শাহ সৈয়দ আহমদ গেসুদার রাজ রহমতুল্লাহ এর বাজার শরীফ জিয়ারত করে একথা বলেন। শফিকুল আলম বলেন, সরকার সংস্কারের পক্ষে, দেশের অপশাসন দূর করতে হবে। শেখ হাসিনার মতো যেন আর দৈত্য দানব আর না হয়, সেজন্য গণভোটে হ্যাঁ দিতে বলেছে জানান তিনি। অ্যাডভাইজার জানিয়েছেন যে কি পরিমাণে প্রিপারেশন হচ্ছে। আমরা নিশ্চিত করে বলতে পারি যে খুব ভালো একটা ইলেকশন হবে। এটা ফ্রি, ফেয়ার, পিসফুল, উৎসব মুখর নির্বাচন হবে এবং এই জন্য যত ধরনের প্রিপারেশন দরকার, একটা তো হচ্ছে যে সিকিউরিটি ফোর্সের প্রিপারেশন, সেই কাজটা অলমোস্ট শেষ। আর আরেকটা হলো যারা রিটার্নিং অফিসার, পোলিং অফিসার, তাদের প্রিপারেশন, সেই কাজটাও শেষ। আমরা জাস্ট ইলেকশনের জন্য জাস্ট ওয়েট করছি। গণভোটের প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের অংশগ্রহণে কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত, শিল্প এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, জনগণের ক্ষমতাকে জনগণের কল্যাণে কাজে লাগাতে হলে গণভোট রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সবাইকে গণভোটে অংশ নিয়ে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। সকালে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের অডিটোরিয়ামে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আদিলুর রহমান খান। এর আগে সকালে উপদেষ্টা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বান্দরবানে জুলাই শহীদদের স্মরণে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। বাংলাদেশের জনগণ 12ই ফেব্রুয়ারি গণভোটের পক্ষে অবস্থান নিয়ে এবং তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করে। সরকারের মূল দায়িত্ব হলো ভোটের পক্ষে জনগণকে উৎসাহিত করা, কোনো নির্দিষ্ট ভোট বা মতের পক্ষে অবস্থান নেওয়া নয়, এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে গাউসুল আজম সৈয়দ আহমেদ উল্লাহ মাইজভান্ডারির ঐতিহাসিক 200তম জন্মবার্ষিকী ও 120তম ওরস শরীফ উপলক্ষে আয়োজিত শিশু কিশোর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনগণ বিষয়টি ইতিবাচকভাবে গ্রহণ করছে না। তিনি আরও বলেন, একটি গণতান্ত্রিক সমাজে জনগণের মত ও অধিকারকে সম্মান জানানোই রাষ্ট্রের প্রধান দায়িত্ব। মেয়েদেরকে উৎসাহিত করতে হবে, নতুন আইডিয়া নিয়ে আসো, নতুন চিন্তা নিয়ে আসো, টেকনোলজিক্যালি নিজেকে ডেভেলপ করো এবং ইন্টিগ্রেট করো বিশ্বের সাথে। টেকনোলজিক্যাল এডুকেশন খুবই ইম্পর্টেন্ট, যেটার উপর আমরা জোর দিতে চাই আগামী দিনে। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের জীবনের বিনিময়ে অন্তর্বর্তী সরকার এসেছে সংস্কারের জন্য। প্রয়োজনীয় সংস্কার না হলে পুনরায় ফ্যাসিবাদের উত্থান হতে পারে। সে কারণে সরকার গণভোটে হ্যাঁ এর পক্ষ নিয়ে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। শুক্রবার সকালে খুলনা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত নাগরিক সেবা বাস্তবায়নের লক্ষ্যে উদ্যোক্তাদের ওরিয়েন্টেশন ও মতবিনিময় সভায় তিনি কথা বলেন। তিনি আরও বলেন, সরকার নাগরিকের সব সেবা একটি প্ল্যাটফর্মে ডিজিটালাইজেশন করার লক্ষ্যে নাগরিক সেবা প্ল্যাটফর্মের উদ্যোগ নিয়েছে। বর্তমান এই পরিষেবায় 12টি মন্ত্রণালয় যুক্ত রয়েছে। ভবিষ্যতে দেশের সকল মন্ত্রণালয় এই প্ল্যাটফর্মে যুক্ত থাকবে। এই রাজনৈতিক দলগুলো নিজ নিজ অবস্থানে প্রচারণা করবেন, সেটা হ্যাঁ হতে পারে, না হতে পারে, কিন্তু যেহেতু রাষ্ট্রের শৃঙ্খলার জন্য গণভোটের ম্যান্ডেটটা সংস্কারের ম্যান্ডেটের উত্তরাধিকার প্রশ্নে এসেছে, সেজন্য সরকারকে হ্যাঁ প্রশ্নেই। কুমিল্লার মুরাদনগরে হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করেছে র্যাব। রাতে উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের লাজৈর গ্রামে ভুইয়াবাড়ি ব্রিজ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। র্যাব 11 সিপিসি 2 জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি চাইনিজ রাইফেল ও একটি দেশীয় রাইফেল উদ্ধার করা হয়। অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে র্যাব। কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম জানান, উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আমরা বুঝতে পেরেছি যে এটি হাইওয়ে থানারই হারানো একটি অস্ত্র। যেহেতু থানা লুট হয়েছে, অনেক থানাতে অনেক অস্ত্র থাকে যেগুলো সন্ত্রাসীদের আলামত হিসেবে রাখা হয়, সেই অস্ত্রের যে কোনো একটি অস্ত্র হতে পারে।
ঢাকায় আজ সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র চলছে কিনা তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। তিনি বলেন, নির্বাচন অতি নিকটে, এমন গুরুত্বপূর্ণ সময়ে ঢাকার এ ধরনের অগ্নিকাণ্ড স্বাভাবিক ঘটনা নয়। দুপুরে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার দামলা গ্রামে নিজ বাড়িতে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা এবং সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি বলেছেন, শান্তিপূর্ণ এবং সুন্দর একটি নির্বাচন হবে, এটাই বিএনপির প্রত্যাশার জায়গা। ভবিষ্যতে যেন এই নির্বাচন বাধাগ্রস্ত না হয়। বৃহস্পতিবার রাতে 11:30টার দিকে লক্ষ্মীপুরে আহত নেতাকর্মীদের দেখতে সদর হাসপাতালে গিয়ে তিনি এসব কথা বলেন। এই ঘটনা যেটা হয়েছে, উভয় পক্ষের মধ্যে একটা অপরাধ প্রবণতা দেখা দিয়েছে, মারামারি। এটা কোনোভাবে আমাদের কাছে কাম্য নয়। একটা শান্তিপূর্ণ নির্বাচন, একটা সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে, এটাই আমাদের প্রত্যাশার জায়গা। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পটুয়াখালী 4 আসনের মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন বলেছেন, বাংলাদেশের দুটি বড় রাজনৈতিক দল ছিল, একটি আওয়ামী লীগ ও একটি বিএনপি। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না, কারণ তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করে দিয়েছে সরকার। সুতরাং যদি অবাধ সুষ্ঠু নির্বাচন হয়, বিএনপি ক্ষমতায় যাবে। শুক্রবার দুপুর 12টায় পটুয়াখালীর কলাপাড়া প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান হল রুমে সাংবাদিক ও সুধীজনের সঙ্গে আয়োজিত আলোচনার সভা ও তথ্য চিত্র প্রদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 21 দিন নিখোঁজ থাকার পর রাজধানীর কেরানীগঞ্জের একটি ফ্ল্যাট থেকে মেয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে মেয়ের শিক্ষিকার বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যা বলে ধারণা করছে পুলিশ। সন্দেহভাজন ব্যক্তিদের হেফাজতে নিয়ে চলছে জিজ্ঞাসাবাদ। প্রতিনিধি শামসুল হক সন্ডিটের তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের পরে দেখুন বিস্তারিত। রাজধানীর কেরানীগঞ্জে নিখোঁজ হওয়ার প্রায় 21 দিন পর কিশোরী ও তার মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে কেরানীগঞ্জের মুসলিমবাগ ডায়াবেটিস বাজার এলাকায় একটি ফ্ল্যাট থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতরা হলেন জোবাইদুর রহমান ফাতেমা ও তার মা রোকেয়া রহমান। নিহত রোকেয়ার স্বামী শাহিন আহমেদ পেশায় একজন মুহুরি বলে জানিয়েছেন স্বজনরা। বৃহস্পতিবারের সন্ধ্যা থেকে আমরা ফোন বন্ধ পাইছি, তারপরে শনিবার দিন এই বাসায় কুজাকুজির পর দিয়ে ঘর তালা মারা। গত 25 ডিসেম্বর গৃহশিক্ষিকার কাছে পড়তে এসে নিখোঁজ হয় স্কুল ছাত্রী ফাতেমা। মেয়েকে খুঁজতে বের হয়ে নিখোঁজ হন তার মা রোকেয়া রহমান। প্রায় 21 দিন পর মেলে তাদের মরদেহ। মেয়েকে আটকাইছে, হয়তো বা তার চেন নেওয়ার জন্য জোরাজুরি করছে, দেয় নাই। মাকে ফোন দিয়ে আনাইছে, তারা হয়তো বা কোনো জোরাজুরি করছে, এগুলো মনে করেন যে সামান্য চেনের জন্য তাদের দুইজনের হত্যাকাণ্ডের শিকার। তারা এরকম কোন করছে যেন ফাঁসি হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় গৃহশিক্ষিকা মিমের বাসা থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়দের সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তল্লাশি চালিয়ে খাটের নিচ থেকে রোকেয়া রহমানের মরদেহ ও বাথরুমের ফলছাদ থেকে কিশোরী ফাতেমার মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। ঘটনার রহস্য উদ্ঘাটনে 4 জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছি। যে শিক্ষক যিনি, তিনি তার একটা বোন আছে, ওই মেয়েটার ক্লাসমেট, মেয়ের ক্লাসমেট, তার বোন, বয়স 15 বছর। আরেকটা ছোট মেয়ে আছে, বোন আছে, তার বয়স 11 বছর, এবং ওই শিক্ষক মহিলা যিনি, ওনার হাজবেন্ড। এদের 4 জনকে আমরা থানায় জিজ্ঞাসাবাদের জন্য এখন নিয়ে গেছি। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ওসমান হাদির হত্যা দ্রুত বিচার ও খুনিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রাম নগরীতে মিছিল ও সমাবেশ করেছে ইনকিলাব মঞ্চ। বাদজুবা আন্দরকিল্লা জামে মসজিদ থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাজীর দেউরি মোড়ে এসে শেষ হয়। সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, হত্যার 1 মাসেরও বেশি সময় পার হলেও এখনও প্রকৃত খুনিদের শনাক্ত ও গ্রেপ্তার করা হয়নি, যা অত্যন্ত হতাশাজনক। তারা অভিযোগ করেন, ন্যায় বিচারের দাবিতে আন্দোলনরতদের ওপর বারবার বাধা ও হামলা চালানো হচ্ছে। আজ থেকে শুরু হয়েছে 3 দিন ব্যাপী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2025-26 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। বেলা 11টা শুরু হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ দেশের আরও 5টি আঞ্চলিক কেন্দ্রে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজ প্রথম দিন বেলা 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিকেল 3টা থেকে 4টা পর্যন্ত সি ইউনিটের দ্বিতীয় শিফটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এমসিকিউ পদ্ধতিতে। পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া 1 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন নাসিরনগরের 4 বারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও তৃণমূল নেতা মোহাম্মদ ইকবাল চৌধুরী। নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে তিনি তার বর্তমান ইউপিএ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার তার নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে মোয়াজ্জেম হোসেন চৌধুরী, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন ঠাকুর, ব্যারিস্টার জেরিন চৌধুরী সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়ন এবং সর্বনিম্ন ৩৫,০০০ টাকা বেতন নির্ধারণ করে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের দাবিতে প্রতীকী অনশন করেছে সরকারি কর্মচারীরা। সকালে ময়মনসিংহ প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালন করে তারা। বেতন বৈষম্য দূর করে চলতি মাসের মধ্যে গেজেট প্রকাশ করে তা বাস্তবায়নের দাবি জানান আন্দোলনকারীরা। এতে বাকৃবি তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপদেষ্টা হোসাইন আহমেদ, চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির নেতা জাহাঙ্গীর আলম, রফিকুল ইসলাম সহ তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী সমিতির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। নবম পে স্কেল বাস্তবায়ন ও সর্বনিম্ন ৩৫,০০০ টাকা নির্ধারণের দাবিতে চাঁদপুরে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরা। সকালে চাঁদপুর প্রেস ক্লাবের সামনে সরকারি, আধা সরকারি এবং বিভিন্ন কর্পোরেশনের কর্মচারী সংগঠনের ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি কর্মকর্তা কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান। এ সময় আন্দোলনকারীরা বৈষম্যহীন নবম পে স্কেল দ্রুত বাস্তবায়ন, ১.৪ অনুপাতে ১২ গ্রেড ভিত্তিক বেতন কাঠামো নির্ধারণ, সর্বনিম্ন বেতন ৩৫,০০০ টাকা করা এবং দ্রুত গেজেট প্রকাশের দাবি জানান। দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা। প্রযুক্তির উৎকর্ষতায় শেষ পর্যন্ত ডাকাতি করতে গিয়ে দুর্ধর্ষ ডাকাত দলও পিছু হটতে বাধ্য হল। সম্প্রতি চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুরে বসবাস করা এক মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে। বাড়ির মালিক জানান, সিসি ক্যামেরায় ডাকাত সদস্যরা ঘরে প্রবেশ করা মাত্রই তাদের প্রতিরোধ করা হলে একাধিক বোমা বিস্ফোরণ করে পালিয়ে যায় ডাকাত দল। এই ঘটনায় এলাকাবাসীর মাঝে বিরাজ করছে আতঙ্ক। প্রতিনিধি মাসুদুর রহমানের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। দেশের বিভিন্ন স্থানে দিনকে দিন বেড়েই চলেছে চুরি, রাহাজানি আর দুর্ধর্ষ ডাকাতির মতো ঘটনা। এমন প্রেক্ষাপটে বেশিরভাগ মানুষই এখন নিজেরা নিতে শিখেছে নিজেদের সুরক্ষা। সে লক্ষ্যে মানুষ এখন নির্ভরশীল সিসি ক্যামেরার উপর। আর তাই তো প্রযুক্তিও যে একটা বড় রকমের ডাকাতি কর্মকাণ্ড রুখে দিতে পারে তার জলযন্ত্র এবং বাস্তব প্রমাণ মিলল সাম্প্রতিককালে মাদারীপুরে এক মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায়। সিসি ক্যামেরায় স্পষ্ট দেখা যায় ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে একদল ডাকাত। পরবর্তী চিত্র যেন হার মানায় সিনেমাকেও। ডাকাত সদস্য বাড়ির ভেতর প্রবেশ করা মাত্রই তাদেরকে উল্টো ধাওয়া করে ওত পেতে থাকা সাহসী বাড়ির মালিক মনিরুজ্জামান রাজা। যারা দরজা ভাঙা অলরেডি ঘরে প্রবেশ করছে, নিজেকে বাঁচানোর জন্য আমি প্রথমে এদেরকে কোপ দিছি। তো আমার কোপটা একজন ডাকাত দলের সদস্যের গায়ে লাগছে। লাগার পরে আমি আবার দ্বিতীয়বার কোপ দেই। তৃতীয়বার কোপ দেওয়ার আগেই এরা আতঙ্কিত হয়ে ওইখান থেকে পালাইছে। এই ঘটনায় চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হলে এলাকাবাসীর কাছে বিরাজ করে এক ধরনের আতঙ্ক। তারা বলছেন, আইন শৃঙ্খলা অবনতি ঘটার ফলে মানুষ দিনকে দিন শিকার হচ্ছেন এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার। ৩-৪ জন আসছে যে আমার ভিতরে ঢুকছে, মানে ৩ জনেই তারা কোপ ছাড়ছে। অলরেডি তার সেপের কারণে তার শরীরে কোপ লাগে নাই। যখন বাহির ঘরে ঢুকার পরে তার ঘরের সামনে বোমা মারছে। বোমা মারার কারণে আমরা শব্দ পাইছি না, তো তাকে মাইরে হালাইলেও আমরা আলাপ পাইতাম না। এই ডাকাতির পরে আমরা তো এখন আতঙ্কে আছি। সন্ধ্যার পরে আমরা চলাচল করতে খুব ভয় পাচ্ছি, কোন সময় আমাদের হামলা করে বা আমাদের ঘরের উপর হামলা করে। এলাকায় দিনে দিনে বাড়ছে চুরি, রাহাজানি ও ডাকাতি।
এ নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগের মতোই বললেন, অপরাধ দমনে পুলিশ আগের চেয়ে রয়েছে সচেষ্ট। এই ঘটনাটি আমাদের আসলে তদন্তাধীন আছে। এই বিষয়ে মামলা রুজু হচ্ছে, প্রক্রিয়াধীন আছে, মামলা রুজু হবে এবং মামলা রুজু হলে আমরা আসলে মূল কি হয়েছিল, অ্যাকচুয়াল কি ঘটনা ঘটেছিল সেটা আমরা অনুসন্ধান করে তদন্ত করে বের করতে পারবো। আর এই ঘটনায় আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনা হবে বলেও জানান স্থানীয় এই পুলিশ কর্মকর্তা। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি। অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল ও অপরাধের স্বর্গরাজ্য বরিশালের 4টি বস্তি। কি নেই এখানে? হাত বাড়ালে মেলে মাদক, কিশোর গ্যাং আর অস্ত্রের খেলা চলে প্রতিনিয়ত। তাই অপরাধের হটস্পটও বলে অনেকে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বস্তিগুলোতে প্রশাসনের জোরালো অভিযানের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানোর দাবি সচেতন মহলের। আসাদ চৌধুরী ক্যামেরায়, পারভেজ রাসেলের রিপোর্টে দেখুন বিস্তারিত। সরকারি খাস জমি দখলে রেখে প্রায় 100 বছরের পুরনো বস্তি পলাশপুর, কেডিসি, স্টেডিয়াম ও রসুলপুরেই থাকে কয়েক লাখ নিম্নআয়ের ঘনবসতি মানুষ। অপরাধীদের বিচরণে বস্তিসহ আজ পুরোই অনিরাপদ মহানগরী বরিশাল। প্রতিদিনই বাড়ছে কিশোর গ্যাংয়ের বিচরণ। হাত বাড়ালেই মাদক আর দেশি সহ নানান অস্ত্রের মহড়া এখন টপ সিক্রেট। যে ছেলে ছোট ছোট এগো হাতে বই খাতা কলম দিতে পারে না, এগো আবডালে বলাই নিয়ে এদেরকে একটা বিড়ি ধরাই দেবে, একটা পোলা গাঁজা দেবে। সবই কম বেশি চলে ভাই, মাদক কন, মারামারি, ধরাধরি, সন্ত্রাসী সবই চলে। ছোট বড় কিশোর এমনকি কিশোরীরাও বাদ যাচ্ছে না মাদক ক্রয় বিক্রয় অপরাধের তালিকা থেকে। ভয়েই মুখ খোলে না অনেকে। নির্বাচন ঘিরে আমরা চাই যে পুরোপুরি আরবান এরিয়া ছাড়াও স্লাম এরিয়া এই সব জায়গায় হচ্ছে নজরদারি বাড়ানো উচিত। যদি প্রশাসন ভালো করে আরো দিত তাহলে আমরা ভালো হইতো, ভোটটা ভালো হইতো। আমরা চাই সুস্থ একটা ভোট হোক। নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসনের আরো কঠোর তদারকির পাশাপাশি নজরদারিত্ব বাড়ানোর দাবি সচেতন মহলের। বস্তি এলাকায় পুলিশের টহল বাড়াতে হবে। বস্তি এলাকায় আমাদের ওখানে সবাইকে সচেতন করতে হবে। বস্তির অপরাধ নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্কতার আশ্বাস দিলেন পুলিশ কমিশনার। অপরাধীরা এই বিশেষভাবে বস্তি এলাকাগুলোতে আশ্রয় নেয়, তো সেটাকে আমরা অবশ্যই সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে ফোকাস করে আমরা ওইগুলোর পরিবেশ, বস্তিগুলোর পরিবেশ যাতে সঠিক থাকে, অপরাধীরা যেন কোনোখানে আশ্রয় না নিয়ে অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার জন্য সেজন্য আমরা যথেষ্ট সচেষ্ট আছি। অবৈধ অস্ত্রধারী, মাদক এবং কিশোর গ্যাং সহ ভয়াবহ অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল এসব বস্তিগুলো। আগামী নির্বাচনকে সুষ্ঠু করতে অপরাধী দমনে প্রশাসন কি পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার বিষয়। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। এবার আমাদের কৃষি। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বিভিন্ন এলাকায় সরিষার ফুলে মৌমাছির গুঞ্জনে ব্যস্ত সময় পার করছেন মৌচাষীরা। সরিষা আবাদ বাড়ায় একদিকে যেমন কমেছে বিদেশি তেল আমদানি চাপ, অন্যদিকে স্থানীয়ভাবে পূরণ হচ্ছে খাঁটি মধুর চাহিদা। টাঙ্গাইলের ঘাটাইল থেকে মাহমুদ রায়হান মিয়ার তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন তামান্না সাদিকা। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সদর ইউনিয়নের মোহনপুর গ্রামে সরিষার হলুদ ফুলের সমারোহ। এই ফুল থেকেই মধু সংগ্রহে ব্যস্ত দেশের বিভিন্ন জেলার মৌচাষীরা। বর্তমানে স্থানীয়ভাবে 4 থেকে 5 জন মৌচাষী সরাসরি এই পেশার সঙ্গে যুক্ত থাকলেও সরিষা মৌসুম এলেই দেশের বিভিন্ন জেলা থেকে প্রতি বছর অভিজ্ঞ মৌচাষী এখানে অস্থায়ীভাবে মৌবক্স স্থাপন করেন। 4টা সোর্স আমরা সরিষার মধু সংগ্রহ করতে পারি। প্রথম সোর্স হলো মাঘী সরিষা, যেখানে আছি। দ্বিতীয় সোর্স হলো ধনিয়া কালো জিরা। তৃতীয় সোর্স হলো লিচু। চতুর্থ সোর্স হলো সুন্দরবন। প্রায় সপ্তাহে হয়তো একটা হারভেস্ট করা যায় একবার সপ্তাহে, কিন্তু এখানে
আমরা এই পর্যন্ত 2বার সংগ্রহ করতে পারছি। আর সরিষা ক্ষেতের পাশে সারিবদ্ধভাবে রাখা বাক্সগুলো থেকে হাজার হাজার মৌমাছি উড়ে গিয়ে ফুল থেকে মধু সংগ্রহ করে আবার ফিরে আসে নিজ নিজ বক্সে। বর্তমানে প্রতি কেজি মধু বিক্রি হচ্ছে 400 থেকে 600 টাকা দরে। তাই সরিষা ফুল থেকে প্রাকৃতিকভাবে ভালো মধুই তৈরি করছে মৌমাছিরা। যদিও দুর্যোগের কারণে খুব একটা মধু সংগ্রহ করতে পারে না, এরপরও দেখতেছি ভালো মধুর জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এবং সংগ্রহ করে। আমরা অনেক দূর থেকে আসছি। এখানে এই গ্রামের নাম রয়েছে মোহনপুর গ্রাম। এখানে মধুর অনেকগুলা ট্রাক বসাইছে। শুনলাম যে এখানে মধুগুলো খুব সুস্বাদু। কৃষি বিভাগ বলছে মৌচাষ শুধু মধু উৎপাদনেই নয়, ফসলের ফলন বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ঘাটাইল উপজেলায় এবছর 4600 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। এবছর আমাদের ঘাটাইল উপজেলায় 850টি মৌ বক্স বসেছে। এ পর্যন্ত 2 টনের উপর মধু হারভেস্ট হয়েছে। আমরা চাষিদের মুখে যেটা শুনলাম 4.5 টনের মতো তাদের আহরণ করার জন্য তারা আশাবাদী এবং মধুর দামও বেশ ভালো। চলতি মৌসুমে ঘাটাইল উপজেলার প্রায় 4600 হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। ফলন ভালো হওয়ায় উপজেলার বিভিন্ন এলাকায় মধু আহরণও হচ্ছে আশানুরূপ। তামান্না সাদিকা, মাই টিভি নিউজ ডেস্ক। দেশীয় জাত ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রাণী সম্পদ খাতে উন্নয়ন সম্ভব। এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের চৌখালী উপজেলায় পালিত হল প্রাণী সম্পদ সপ্তাহ 2026। উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণী সম্পদ সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে উপকারভোগীদের মাঝে 555টি হাঁস বিতরণ করা হয়। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা HM খোদাদাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মতিউর রহমান, জনস্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ রিয়াজ হোসেন, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা কর্মচারী সহ সংশ্লিষ্টরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় চট্টগ্রামের আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের করণীয় শীর্ষক একটি মাদক বিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। চবি ব্যবসায় প্রশাসন অনুষদের অডিটোরিয়ামে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইয়াইয়া আক্তার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক মাঝারুল ইসলাম। তিনি বলেন, মাদক থেকে ফিরে আসা কঠিন, তাই প্রতিরোধই সবচেয়ে জরুরি। সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ জাহিদ হোসেন মোল্লা। আমরা আজকে এখানে কি নিয়ে কথা বলছি? সাবেক 3 বারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় চট্টগ্রাম নগরীর পশ্চিম খুরশি গার্ডেন ভিউ হাউজিং সোসাইটি মোড়ে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বিএনপি পরিবার চট্টগ্রামের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোর্শেদ আলী। প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক M.A. হালিম। বিশেষ অতিথি ছিলেন খুরশি থানা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ মনির হোসেন সহ অন্যরা। বিএনপির চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর সদর উপজেলার ভাওয়ালকড় ইউনিয়ন 5 নং ওয়ার্ড বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে সেলিম ভুইয়ার সভাপতিত্বে ও গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডাক্তার SM রফিকুল ইসলাম বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসল্লি। শরীয়তপুর জেলার সদর উপজেলার বিনোদপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মিলাদ ও দোয়া উপলক্ষে শরীয়তপুর জেলা যুবদলের সভাপতি পদপ্রার্থী অ্যাডভোকেট মৃধা নজরুল কবিরের নেতৃত্বে হাজার হাজার বিএনপি নেতাকর্মী উপস্থিত হন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর 1 আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ সাইদ আহমেদ আসল ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সর্দার KM নাসিউদ্দিন কালু সহ বিএনপির নেতাকর্মীরা।
প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার বটতলায় সকল উপজেলা বিএনপি সহসভাপতি ও জেলা বিএনপির সাবেক ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আলিম খানম নোয়ারের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আব্দুস সোবাহান হক, উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক তানভীর আহমেদ সবুজ সহ আরও অনেকেই। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে। শুক্রবার সকালে সরকারি কেসি কলেজ চত্বরে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। সকালে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ এই কর্মসূচির উদ্বোধন করেন। সে সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনার সহ ড্যাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মেডিকেল ক্যাম্পে সেবা দেন ২২ জন চিকিৎসক। সিরাজগঞ্জের চৌহালি ও বেলকুচি উপজেলা ইসলামিক ফাউন্ডেশন ও উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জুমা প্রাক খুতবায় আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে চৌহালি ও বেলকুচি উপজেলায় বিভিন্ন মসজিদের খতিব ও ইমামগণ জুমা প্রাক খুতবায় ভোটের গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন। তারা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সকল ভোটারদেরকে দায়িত্বশীলভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। নাগরিক হিসেবে ভোট দেওয়া যে একটি সাংবিধানিক অধিকার ও দায়িত্ব, বিষয়টি বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় চট্টগ্রামের আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের করণীয় শীর্ষক একটি মাদক বিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। চবি ব্যবসায় প্রশাসন অনুষদের অডিটোরিয়ামে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইয়াইয়া আক্তার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরিচালক মাজহারুল ইসলাম। উপাচার্য বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে এবং মাদকমুক্ত ক্যাম্পাস করতে সবাইকে সচেতন হতে হবে। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামে গতকাল পৌষের শেষ বিকেল অনুষ্ঠিত হয়ে গেল জমিদার আমলের ঐতিহ্যবাহী গুমহাটি খেলার ২৬৭তম আসর। ২৫০ বছরের বেশি ঐতিহ্যবাহী গুমগুটি খেলাকে কেন্দ্র করে প্রতি বছর হাজার হাজার মানুষের সমাগম ঘটে এই এলাকায়। ৩০ কেজি ওজনের একটি পিতলের তৈরি গোলাকার একটি গুটি গায়ের জোরে নিজের আয়ত্তে রাখাই এই খেলার মূল লক্ষ্য। এই গুটিটি প্রথমে আনুষ্ঠানিকভাবে উপস্থিত হাজার হাজার কৃষকের মাঝে ছেড়ে দেওয়া হয়। কয়েক মাইল এলাকা জুড়ে কৃষকরা এটি নিজেদের আয়ত্তে নিতে চেষ্টা করে। কোনো রকম দুর্ঘটনা ছাড়াই হুমগুটি নিজেদের আয়ত্তে নিতে দীর্ঘ সময় ধরে চলে এই খেলা। এই খেলায় নেই কোনো রেফারি, নেই কোনো নিয়ম। আবেগ আর ঐতিহ্যের মেলবন্ধনে মুন্সিগঞ্জের সিরাজদি খানে অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী পিঠা উৎসব। যান্ত্রিক জীবনের ব্যস্ততা ভুলে শেকড়ের টানে এই উৎসবে মেতে ওঠেন শিক্ষার্থীরা। শীতের আমেজে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া হরেক পদের পিঠা পুলির পসরা বসেছিল সৈয়দপুর আব্দুর রহমান স্কুল অ্যান্ড কলেজ মাঠে। শুধু পিঠা খাওয়া নয়, এই উৎসব যেন হয়ে ওঠে স্থানীয়দের এক মিলন মেলা। অভিভাবক ও স্থানীয়রা ঘুরে দেখেন প্রতিটি স্টল। যান্ত্রিকতার এই যুগে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া পিঠার স্বাদ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এই উৎসব এক অনন্য ভূমিকা রাখছে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। পিঠা উৎসব নিয়ে আমাদের অনুভব হচ্ছে, এটা হচ্ছে প্রতি বছর একবার হয় এবং হচ্ছে এই পিঠাতে অনেক রকমের আইটেম থাকে, যেমন হচ্ছে অনেক ধরনের পিঠা এবং অনেক বাচ্চা, অনেক স্যার ম্যাম সবাই আসে এই পিঠা উৎসবের জন্য এবং এটাতে সবাই অনেক আনন্দ এবং অনেক কিছু করে। আলহামদুলিল্লাহ পিঠা উৎসবে আসছে অনেকদিন পরে। পিঠা উৎসবে এসে আমার অবশ্যই ভালো লাগতেছে। পিঠা মানে উঠেছে, ভালোই লাগছে। সবকটা পিঠা অনেকগুলো টেস্ট করছি এবং সবই ভালোই। পাটিসাপটা পিঠাটা পারে অনেক রকমের পিঠা। আর এরকম আনন্দ দেওয়া এটা অবশ্যই
এই সব জায়গায় করলে অনেক হয়তো বা ভালো। এখানে জামাই পিঠা আছে, পাস্তা আছে, অনেক বিভিন্ন রকমের বিভিন্ন আইটেম আছে, নতুন নতুন পিঠাও পাওয়া যায় এখানে। আমার হাত দিয়ে শুরু হয়, তো 2022 সাল থেকে এ যাবত অবধি প্রত্যেক বছরই হচ্ছে শীতকালীন পিঠা উৎসব চলতেছে, আমরা খুব সাড়া পাচ্ছি।